বাবু হা হা, শিশুমণি শিশুমণি। দিনটা ছিল একটা কনকনে শীতের সকাল, জানুয়ারি মাসের 12 তারিখ, স্বামী বিবেকানন্দের জন্মদিন। যেই আমি হাসপাতাল ডাক্তার ভর্তি থেকে সবসময় 10 হাত দূরে থাকতাম, সেই সকাল সকাল নিজের বরকে সঙ্গী করে চলে এলাম হাসপাতালে। কী করতে? না, আমাদের জীবনের যে তৃতীয় মানুষটির আগমন ঘটেছে তাকে পৃথিবীর আলো দেখাতে। দিনটা ছিল আমার জীবনের দ্বিতীয় সবচেয়ে আনন্দের দিন। প্রথম আনন্দের দিন কোনটা? না, বিয়ে ঠিয়ে নয়। প্রথম আনন্দের দিন ছিল যেদিন আমি প্রথম চাকরি পেয়েছিলাম। আমার প্রথম চাকরি পাওয়ার দিনটা আমার কাছে ভীষণ আনন্দ, আর সমপরিমাণ আনন্দ আমি পেয়েছিলাম যখন আমি প্রথম মা হলাম। রিজুকেও দেখলাম এক নতুন অবতারে, যে কোনোদিনও বাচ্চা কোলে নিতে চাইতো না, ভয় পেত। নার্স জোর করে ওর হাতে ধরিয়ে দিল এই তুলোর বলটাকে, আর তারপর ও যেন অবাক হয়ে দেখছিল ওর উত্তরসূরিকে। আজও দেখলে অবাক লাগে, রিভুর সাথে রিভুর বাবার সে এক আলাদাই যেন ইকুয়েশন। সব কিছু একদিকে, রিভুর কাছে রিভুর বাবা আরেকদিকে। রাতের পর রাত জেগে তখন নতুন বাবা হওয়ার আনন্দে ঘুমকে মোটামুটি চুলোয় পাঠিয়ে তখন কিন্তু রিজু রাত জেগে বাচ্চাটাকে রাখতো। নন খুব রাতটা জাগতো। মোটামুটি 2 বছরের পর থেকে ও ঠিকঠাক করে ঘুমোনো শুরু করে। সিজারিয়ান হওয়ার কারণে আমার শরীরও একটু দুর্বল ছিল, তাই অতটা কোলে নিতে পারতাম না হসপিটালের বেডে। তখন রিজুই কিন্তু ওকে প্রচণ্ডভাবে সামলাতো। অবাক লাগতো একটা আনকোড়া মানুষ থেকে একজন বাবা হয়ে ওঠা। এইটা হচ্ছে ননর দ্বিতীয় দিনের ছবি। একটু বড় হয়েছে, 24 ঘন্টা। ছবিগুলো বড্ড আলুথালু থাকায় কোনোদিনই সেইভাবে সোশ্যাল মিডিয়ায় এগুলো দেওয়ার সাহস করিনি। কিন্তু এইবার মনে হলো যখন মাদার্স ডেটা এলো যে না, এই ছবিগুলো আমার জীবনের চরমতম সেরা প্রাপ্তির মধ্যে একটা। এগুলো যখন আমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছি, চলে আসবো, তার আগে রিভুকে সাজিয়ে গুছিয়ে একটু ছবি তুলছিলাম। তখন বেশ কম দামি মোবাইলে টুকটুক করে তোলা ছবিগুলো তারপর হার্ড ড্রাইভে রেখে দিই, আর হার্ড ড্রাইভটা খুঁজে পাচ্ছিলাম না। তাই মাতৃদিবসে এই ফটোগুলো শেয়ার করতে পারিনি সঙ্গে সঙ্গে। প্রায় 10 দিন লেগে গেল এই ফটোগুলো শেয়ার করতে। এরপর আমরা ধীরে ধীরে চলে এলাম আমাদের বাড়িতে, যেখানে রিভুর দিদা, দাদু আর ঠাকুমা অপেক্ষা করছিল ছোট্ট রিভুর জন্য। ওরা কেউ হসপিটালে আসতে পারেনি, কারণ তখন তো করোনা দুর্দণ্ড প্রতাপ চলছে দিল্লি জুড়ে। সেই জন্য কাউকে হাসপাতালে অ্যালাউ করা হয়নি। তাই বাচ্চা হওয়ার মোটামুটি ছবি সবাই দেখলেও 3 দিন পর এই তুলোর বলটাকে সবাই হাতে পেয়েছিল। আর হাতে পাওয়া মাত্রই তো ব্যাস বাড়ির নিয়ম কানুন সব বদলে গেল। আমি বরাবরই খুব নিয়ম মেনটেন করে, সময় মেনটেন করে চলা পছন্দ করি। এটা হলো রিভুর 6 দিন বয়সের ছবি, আর 6 দিনে রিভুর ঠাকুমা রিভুর 6 ষষ্ঠী করছিল। এটা হলো সেই ছবি। যাই হোক, সেই নিয়ম কানুন আমাকে তো বুড়ো আঙুল দেখিয়ে সব পাল্টে গেল। তখন আমরা দুপুর 2-2:30 স্নান করি, 4টে 4:30 ভাত খাই, কারণ সবাই তো রিভুকে কোলে নিয়েই বসে আছে। কাজে তো আর কারোর মন লাগে না। রান্না বান্না সব কোনো রকমে একটা সেরে আমরা সবাই মিলে যেন ওকে নিয়েই সবাই মত্ত হয়ে পড়েছিলাম। রাত 3টে বাজে, সারা পৃথিবী গভীর ঘুমে ডুবে, আর আমি একটা ছোট্ট পুতুলের ন্যায় মানুষটাকে বুকে নিয়ে জেগে আছি। তুমি ঘুমাতে চাও না, কাঁদছো, কখনো পেটে ব্যথা, কখনো ঘাম, কখনো শুধু মায়ের কোলে থাকতে ইচ্ছে। আমি ক্লান্ত, চোখ জ্বলে যাচ্ছে, শরীরটা ব্যথায় ভরা। রাতে ঠিকমতো ঘুম হয়নি কতদিন মনে নেই, তবু তোমার মুখখানা দেখি, সে কি প্রশান্তি। তোমার নিঃশ্বাসে আমার জীবনের অর্থ জড়িয়ে আছে। একটা সময় ছিল যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম ঘন্টার পর ঘন্টা। বড্ড সাজগোজ করতে ভালোবাসতাম, একদম ফিটফাট টিপটপ। এখন খুব একটা আয়না দেখি না, দেখি তোমার মুখ, যেখানে আমার পৃথিবী, আমার সৌন্দর্য, আমার পরিচয়। তুমি কাঁদলে আমার বুক ভেঙে যায়, তোমার হাসি দেখলে চোখে জল আসে। তুমি হাত বাড়িয়ে ধরলে মনে হয় জীবন ব্যর্থ হয়নি।
তোমার দুধের গন্ধমাখা গাল ছুঁয়ে আমি নতুন প্রাণ খুঁজে পাই। বাইরের মানুষ বলে, কী বা করছো সারাদিন? তারা বোঝে না এই ছোট্ট মানুষটাকে গড়ে তুলতে গিয়ে আমি প্রতিদিন ভাঙছি, গড়ছি, শিখছি এক নতুন মায়ের পরিচয়। তুমি একদিন বড় হবে, হাঁটবে, কথা বলবে, স্কুলে যাবে, স্বপ্ন দেখবে। তুমি হয়তো এই রাতগুলো মনে রাখবে না, কিন্তু আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব। এই না ঘুমোনো রাত, এই মুখে লেগে থাকা দুধের দাগ, আর এক বুক ভরা ভালোবাসা নিয়ে জেগে থাকা আমার সমস্ত দিনরাত। লেখাটা সংগৃহীত। বেশ কিছুদিন আগে আমি এটা ফেসবুকে পড়েছিলাম। এত ভালো লেগেছিল আর এতবার পড়েছিলাম যে যেন কণ্ঠস্থই হয়ে গেছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আর আমার ইউটিউবের টাইমলাইনেও যেন লেখাটা জলজল করে থাকবে। বারবার শুনবো তো আমি এগুলো, বারবার দেখবো তো আমি এই ভ্লগগুলো। এই সময় মোটামুটি রিভুর 3 মাসের কাছে বয়স। একটু একটু করে ওকে বাইরে নিয়ে যাওয়া শুরু করেছি, মানে এই আমাদের সোসাইটির ভেতরে একটু হাঁটা চলার মাধ্যমে। ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসত সে। আর ওই যে বললাম, দেখছেন বাবার সাথে কত আদর, কত সখ্যতা। মায়ের হাতে যখন অনেক কাজ, ওই কাঁথা কাপড় ধোয়া, বিছানা পরিষ্কার করা, হ্যান ত্যান, বোতল ফোটানো, সেই সময় মাঝে মাঝে দুধ নিয়ে বাবার কোলেও কিন্তু রিভু অনেক সময় কাটাতো। আর এইখানে মা তো আছেই আদর করার জন্য। রিভুর দিদা রিভুর মাকে খুব বকতো। কেন জানেন? কারণ মা কথায় কথাতেই চকাম চকাম করে নাকি রিভুকে চুমু খায়। এত চুমু খাওয়া একদম ঠিক না, সেই জন্য খুব বকা খেত রিভুর মা। কিন্তু কি আর করবে, লোভ সামলাতে পারতো না। একটা সামনে এরকম টুসটুসে মানুষ যদি থাকে, তাকে চকাম চকাম করে চুমু না খেয়ে পারা যায় বলুন তো? খুব লেটে রাতে ঘুমাতো বলে সকালে উঠতে আমারও খুব কষ্ট হতো, কিন্তু কি আর করব, উঠতে তো হবেই। তবে হ্যাঁ, একটা ভালো সময় ছিল যে রিজুকে অফিস যেতে হতো না, সেই সময় ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই ওই অফিসের ভাত, অফিসের টিফিন রেডি করার তাড়াটা আমার থাকতো না। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আচ্ছা করে চটকু মটকু করে তারপর ওকে তেল ঠেল মাখিয়ে, এই যে রিভুর দিদা খাইয়ে দাইয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে দিত আগে। তারপর সুন্দর স্নান করে সেজে গুজে পরিষ্কার হয়ে রিভুর বাবার ঘরের খাটে শুয়ে দিতাম, আর ও ওখানে খেলতো, আর আমরা সেই ফাঁকে হাতের কাজকর্ম করে নিতাম। আওয়াজ টাওয়াজ করতো, খেলতো। আসলে আমার ওই খাট থেকে মানে পড়ে যাওয়ার ভয়টা বরাবরই ছিল। আর ছোট থেকেই আমার রিভু কিন্তু মোটামুটি খুব শান্ত কিছু ছিল না। টুকটুক করে খাটের এপাশ ওপাশ চলে যাওয়ার তার একটা বেশ মানে ধরন ছিল। সেই ভয়ই সবসময় চোখের সামনে কাউকে না কাউকে রাখতে হতো। 5 মাস বয়স থেকে মোটামুটি ওরকম একটুখানি সাপোর্ট দিয়ে দিয়ে রিভু বসতে শুরু করলো। আর বাচ্চারা জানেনই তো, নতুন যখন কিছু মানে শিখে যায় তখন পুরনো জিনিসটাকে সম্পূর্ণরূপে বর্জন করে। বসতে যখন শিখলো তখন সে আর কিছুতেই শোবে না। আর এদিকে এমনি একা একা বসতে গেলে তো এদিক আর সেদিক পড়ে যায়, সুতরাং কারোর কোলে বসতে হবে। এরপর শুরু হলো রিভুর কোলবাই। খুব কোলে বসলো। তখন সেভিয়ার হিসেবে এসে গেল রিভুর ছোট দাদুর গিফট করা এই প্র্যামটা। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, রিভুকে এই প্র্যামটাতে সুন্দর করে একটা বিছানা বানিয়ে এরকম হাফশোয়া করে রাখতাম, আর ওর সাথে পকর 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 করে যেতাম। আমার মাও ওর সাথে ভীষণ কথা বলতো, দিন রাত এটা ওটা সেটা বলতেই থাকতো। এইভাবে চোখের সামনে রিভুকে বড় হতেও দেখছিলাম, আর তার সাথে বড্ড দুষ্টু হতেও দেখছিলাম। হাতে পায়ে একটু দূরত্ব হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, কিন্তু দেখেছেন হাতে ওকে সবসময় আমাদের পরিয়ে রাখতে হতো মিটেন্স, কারণ না হলেই আঙুল চুষতে শুরু করতো। সেই রকম একদিন গরমের সন্ধেবেলায় হঠাৎ করে দেখলাম রিভু একা একা উল্টে গেল। এগুলোকে আমরা একটা মাইলস্টোন হিসেবে ধরি। মোটামুটি 6 মাস বয়সের আগাগ দিয়েই রিভুই উল্টানোটা শিখে গেছিলো। আর এই ফটোটা ছিল সেই দিন যেদিন আমি কোভিডের ভ্যাকসিন নিতে গেছিলাম। আমার এখনও মনে আছে, রিভুকে আমার মায়ের কাছে রেখে আমি আর রিভুর বাবা গিয়েছিলাম রিভুর বাবার অফিসে কোভিডের ভ্যাকসিন নিতে। যাই হোক,
আর এই দেখুন এখানেও ছোট ছোট সমস্ত খেলাগুলো সমস্ত চলছে, এগুলোকেও আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আর এইখানে যেহেতু খুব মেয়ে পছন্দ করতাম, তাই মাঝে মাঝে ওকে ওড়না টোনা দিয়ে বউ সাজাতাম। এরকম কখনো স্নানের ফটো, কখনো বউ সাজের ফটো, যখনও ধীরে ধীরে একটু বসতে পারতো না, এখনও একটু বসতে পারে না, মানে হাত দিয়ে একটু সাপোর্ট দিতে হতো, না হলেই পুটুত করে উল্টে পড়ে যেত। এই করতে করতে চোখের সামনে মানুষটা কিন্তু 6 মাসের হতে চললো, এই যে রিভুর দিদা। কিন্তু তখন আমাদের একটু চিন্তা শুরু হলো, 6 মাস তো হচ্ছে, কিন্তু এই কোভিডের মধ্যে আমরা তো কলকাতা যেতে পারবো না, রিভুর অন্নপ্রাশনও দিতে হবে। মোটামুটি 13ই জুন আমার মনে আছে রিভুর অন্নপ্রাশন করেছিলাম। এই জামাটা মানে এই পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবিটা মিন্ত্রা থেকে কিনেছিলাম, আর মুকুটটা সেই কুমোরটুলি শোলাঘর থেকে অর্ডার করিয়ে মানে আনিয়েছিলাম দিল্লিতে। এইটা হচ্ছে রিভুর অন্নপ্রাশনের দিন। অন্নপ্রাশনে কেউ ছিল না, আমি ছিলাম, রিভুর বাবা ছিল, আর রিভুর দিদা ছিল, আর রিভু তো অবশ্যই থাকবে। এই 4 জনে মিলেই ছোট্ট করে রিভুর অন্নপ্রাশন করেছিলাম জুন মাসের 13 তারিখে। নিজের হাতে আমি সমস্ত রান্না করেছিলাম, যদিও তার মধ্যে একটু পায়েস আর একটু ভাত ছাড়া রিভু কিছুই খায়নি, কিন্তু যাই হোক আনন্দটা করেছিলাম খুব। পরে কিন্তু কলকাতায় এসে বড় করে ওর 1 বছরের জন্মদিনটা করেছিলাম, যাতে অন্নপ্রাশনের দুঃখটা একটু মেটাতে পারি। বাড়ির মধ্যে একটু বেলুন দিয়ে সাজিয়ে সুন্দর করে রিভুকেও একটু সাজিয়ে ঠাজিয়ে নিজেও সেজে গুজে কিন্তু এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করেছিলাম। আর এই সমস্ত রান্না আমি নিজের হাতে করেছিলাম। ডাল ছিল, ছানার তরকারি, পটলের দোরমা, তারপর মাছ ছিল 2 রকমের, চাটনি, পায়েস করে রিভুর বাবাই রিভুকে মুখে প্রসাদ দিয়েছিল। কারণ রিভুর মামা তো তখন কলকাতায় থাকে না, আমার তো ভাই বলতে একটাই মামাতো ভাই, সে তো কলকাতায় থাকে, তো সম্ভব ছিল না, তাই রিভুর বাবাই রিভুকে মুখে প্রসাদ করেছিল। যাই হোক এইভাবে রিভুর মুখে ভাতটা মিটে যায়। সেই দিনটা আমরা খুব আনন্দে কাটাই। আর আমার সবচেয়ে ভালো লেগেছিল যে রিভুর এই মুখে ভাতের সমস্ত রান্না আমি নিজের হাতে পুরো করতে পেরেছিলাম বলে। রিভুর অন্নপ্রাশন নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু যাই হোক কোভিডের কারণে সেটা আর পূরণ হয়নি সেই সময়। আর রিভুকে রিভুর বাবা মা এই চেনটা গিফট করেছিল ওর মুখ দেখে। কোভিড থাকাকালীন বেশিরভাগ সময় বাড়িতে থাকতাম, তাই অগাস্ট মাসে আমরা বেরালাম হচ্ছে রিভুকে নিয়ে প্রথম রিভুর ছোটো মাসির বাড়ি, মানে আমার মামাতো বোনের বাড়ি, ওরাও তখন দিল্লিতে থাকতো। আর ইনি হচ্ছেন রিভুর ফুলদা, রিভুর থেকে মাত্র 92 দিনের বড়, রিভুর মাসির ছেলে। আর এইখানে রিভুর আরও কিছু কিছু ছোট ছোট ফটো আছে। আর এই ফটোটা দেখুন, এটা হচ্ছে ওর প্রথম সেরেল্যাক টেস্ট করার ফটো। প্রথম সেরেল্যাক খেয়ে এত খুশি হয়েছিল, ওর মিষ্টত্বটা ওর এত ভালো লেগেছিল যে চোখে মুখে ওর আনন্দ প্রকাশ পাচ্ছিল যে এই খাবারই তো আমার চাই। সেরেল্যাক খেতেও খুব ভালোবাসতো, ইভেন যখন মানে বয়সের ঊর্ধ্বে গিয়েও ও বেশ কয়েকদিন কিন্তু সেরেল্যাক খেয়েছে ভালোবেসে। এটা হচ্ছে রিভুর বম্মাসির বাড়িতে তোলা ফটো। তখন দিল্লিতে থাকার সুবাদে আমরা প্রায় বোনরা বোনেদের বাড়ি কিন্তু এরকম ছোটোখাটো গেট টুগেদারে যেতাম, তবে বেশিটা রিভুর বম্মাসির বাড়ি যাওয়া হতো, কারণ ওখানে অনেক সুযোগ সুবিধা আমাদের বেশি ছিল। কিন্তু থাকা হতো না সেভাবে, কারণ একটা বাচ্চা নিয়ে এত লটবহর নিয়ে থাকাটাও মুশকিল। এই ফটোগুলোর সাথে প্রচুর ভিডিও আছে, যেগুলো আজ শেয়ার করলাম না, ধীরে ধীরে আপনাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করব। আর এই ফটোটা হচ্ছে রিভুর প্রথম দুর্গাপুজো, প্রথম পঞ্চমীর দিন রিভুর মা আর রিভুর ফটো। বাড়িতে মোটামুটি রোববার কেউ না কেউ আসতোই, কখনো রিভুর কাকাই কাম্মা, মানে ওরা হচ্ছে রিজুর অফিসের বন্ধুরা, কিন্তু ভীষণ আমাদের কাছের ছিল। এবার ওরা যখন, ও এত লোক ভালোবাসতো, তাই ওরা যখন বাড়ি চলে যেত, রিভু তখন ছোট্ট হলেও কাঁদতে বসে যেত। জীবনে যখন একটা বাচ্চা চলে আসে, তখন জীবনটা যে কীরকম 180 ডিগ্রি ঘুরে যায়। আজও বিকেলবেলা চা খেতে খেতে রিজু আর আমি সেই আলোচনাই করি যে কিভাবে আমাদের জীবন কাটতো অগোছালোভাবে, আর সেইখানে রিভু আসার পর একটা যেন পুরোদস্তুর সংসার বেঁধে আমরা দুজনে যেন বসেছি, দুজনে যেন থাকি।
যাই হোক, এই ছোট্ট ছোট্ট ফটোগুলোকে কোলাজের মতো করে এই ব্লগটা বানাতে আমার একটু সময়ই লেগে গেল, কিন্তু বড্ড ভালোবাসার কিন্তু এই ব্লগগুলো। যেখানে রিভু মোটামুটি মানে গুটি কতক যে কটা ফটো পেয়েছি তার মধ্যে রিভুর কিছু আপনজনদের সাথেই রিভু ছিল। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আর আমার এই ছোট্ট সোনাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবেন। ও কিন্তু মাঝে মাঝে জানেন মানে অফলাইন বলে যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তা সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন।